প্রধানমন্ত্রী তখনকার প্রধানমন্ত্রী সামরিক বাহিনী প্রধান এয়ারফোর্সের প্রধানকে ডেকে বলেছেন গুলি চালাতে থাকো, আন্দোলন দমন করবার একটাই পথ। তখন নাকি সেনা প্রধান বলেছিলেন এখানে গুলি চালিয়ে হবে কি, একটা মরে তো আর একটা দাঁড়ায়। আগে যখন গুলি করা হতো তখন তো সব পালিয়ে যেত, কিন্তু এখন গুলির শব্দে ওরা আরো কাছে চলে আসে। কত বড় আত্মদান। আমি সকালবেলা বাসা থেকে বেরোবার সময় আমার বাসায় আমি 2-3টা পত্রিকা রাখি, তার মধ্যে প্রথম আলো দেখি বেশি সময়। আমি সাথে করে নিয়ে আসছি। বিশেষ অতিথি ছিলেন জনাব শামসুজ্জামান দুদু, তাকে পড়তে দিয়েছিলাম আফ্রিকাতে জেন জি মুভমেন্ট। সমস্ত আফ্রিকার মানুষ আফ্রিকার স্বৈর শাসকদের অত্যাচারে জর্জরিত। শাসকরা ভয় দেখাচ্ছে আন্দোলন যদি করো তাহলে গুলি করে মেরে ফেলবো। তখন জেন জি, মানে কেউ জেনারেশন জি বলেন, কেউ জেনারেশন জেড বলেন, মানে এখনকার প্রজন্মকে বোঝান। তারা বলেছে কাপুরুষের মতো জীবনযাপন করতে করতে আমরা ক্লান্ত, এবার সাহস দেখাতে চাই। এই সাহস বাংলাদেশের শিক্ষার্থী এবং ব্যাপক মানুষ এইবার দেখালো। সারা পৃথিবী অবাক হয়ে এবার দেখেছে। ওই যে সুকান্তের কবিতা, সাবাস বাংলাদেশ, পৃথিবী অবাক তাকিয়ে রয়। এইবার যে আন্দোলন তারা করেছে, সারা পৃথিবী এখন তার দিকে তাকিয়ে আছে। কয়েকদিন আগে শুনেছেন পাকিস্তানে যে আন্দোলন হচ্ছিল, সেই আন্দোলনে সবাই বাংলাদেশ সম্পর্কে কথা বলছিল। এখন আবার আফ্রিকাতে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের মধ্যে বাংলাদেশের কথা বলা হচ্ছে। একটা মহাকাব্য, কি অদ্ভুত বিষয়। আমার তো খেয়াল আছে 4 আগস্টেও আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন ভাই কিছু হবে, অনেকে বিশ্বাসই করতে চাননি যেটা পড়ে যেতে পারে। যেদিন শপথ গ্রহণ অনুষ্ঠান হয় সেদিন আসিফ নজরুল আমাকে জিজ্ঞেস করছেন মান্না ভাই শেষ পর্যন্ত সম্ভব হলো? আমি বললাম ভাই শপথ দিতে যাবেন একটু পরে, তাও সন্দেহ আছে যোগ করা, কিন্তু এটাই হচ্ছে সত্যি। ঢাকা সিজ মানে ঢাকা অবরোধ করবে 6 তারিখে, তাই বলেছে। হঠাৎ করে একেবারে 4 তারিখ বিকেল বেলা বলল না তোমরা সবাই কাল সকালের মধ্যে এসে পড়বে, এবং সবাই সকালের মধ্যে এসে পড়বে। তারপরে যা হলো সেটা তো ইতিহাস। সাথীরা এবং বন্ধুরা, এই মহাকাব্যের মধ্যে আমাদের অনেক কিছু শেখা আছে। আমরা যদি তা না শিখি, কেবল আবেগের উপরে কথা বলি, কেবল নিজেদের একটা আকাঙ্ক্ষার উপরেই দাঁড়িয়ে থাকি, তাহলে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া হবে না। ভাবেন একবার, 12 বছর 13 বছর ধরে লাগাতার আন্দোলন করেছি আমরা। আপনারা যারা আজকে অনুষ্ঠানের আয়োজন করেছেন, প্রধানত তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা অজস্র জীবন দিয়েছেন, কত কষ্ট সহ্য করেছেন, কারা নির্যাতন ভোগ করেছেন, আয়না ঘর সহ এত বিস্তারিত বলবার দরকার নেই। কিন্তু যেদিন বিজয় হলো, সেদিন বিজয়ের পতাকা আপনাদের হাতে। সেদিন বিজয়ের পতাকা এমন এক প্রজন্মের হাতে, যে এই প্রজন্মের কথা 10 দিন 15 দিন আগে আমরা ভাবতে পারিনি যে এরা এই পতাকা হাতে নিতে পারে। আমার মনে আছে ঠিক এই হলে এইখানে একটা সেমিনার হচ্ছিল, তখন আন্দোলন শুরু হয়েছে। নুরুল হক নূর বক্তৃতা করছিলেন, এই যে আন্দোলন করছে এরা চাকরি চায়, এরা গণতন্ত্রের কথা বলছে না, নির্বাচনের কথা বলছে না, সরকারের অত্যাচার নির্যাতনের কথা বলছে না। এটা কোন প্রজন্ম? নুরুল হক নূর। আমি বক্তৃতায় তাকে বলেছিলাম তোমরা যখন আন্দোলন করেছো তখন তোমাদের মিছিলের সামনে থাকতো শেখ হাসিনা শেখ মুজিবের ছবি, তোমাদের স্লোগান ছিল শেখ মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই। কিন্তু এই যুবকরা যখন, এই ছাত্র যখন মিছিল করছে, ওদের সামনে কোনো ছবি নাই, ওদের মুখে এরকম কোনো স্লোগান নেই। ওরা তাদের ন্যায্যতার কথা বলছে, কোটা নাকি মেধা, সত্য না বেঠিক, কোনটা, তার উপরে লড়াই করছে। যারা বলেছেন এত বছর ধরে, এই প্রজন্ম তো একেবারেই নিজেদের চিন্তায় ভুল হয়ে আছে। ওরা কেবল স্বার্থ দেখে, ওরা কেবল চাকরি খোঁজে, ওরা বিদেশ যাওয়ার চিন্তা করে, কম্পিউটারের মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে আচ্ছন্ন, জনগণের কথা ভাবে না। কিন্তু দেখেন 7 দিনের ব্যবধানে ওই আন্দোলন, কোটার আন্দোলন মেধার আন্দোলনে পরিণত হলো, আর তার 7 দিনের মধ্যে সেটা এই স্বৈরাচারী পতনের দাবিতে এমন সংঘবদ্ধ হলো
যে প্রায় অসম্ভব এক স্বৈরাচার শেষ পর্যন্ত ন্যাক্কারজনকভাবে পালিয়ে যেতে বাধ্য হল। আমি আবার বলি, পতাকাটা কেন আমার হাতে আসলো না? কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই হাতে আসলো না? ওই যে সভার সভাপতি বললেন, ওই প্রশ্নগুলো প্রশ্নের মতো করে নিজেরা ভাবে আন্দোলন করলাম 15 বছর ধরে আমরা, কিন্তু বিজয়ের দিন পতাকা আমার হাতে নাই। কিছু তো একটা ছিল যে জন্য পতাকা আমার হাতে আসেনি। ওইটা করে ভাবেন আবার আজকেও আমি যা বলছি তাতেও কি পতাকা আমার হাতে আসবে? এই আন্দোলনটা কি ছিল? কোনো নেতৃত্ব তো নাই, কোনো স্ট্রাকচার নেই আন্দোলনে, কোনো কমিটি নাই। তারপরেও আন্দোলন, এবং তাদের ডাকে যেই রকম করে লাখ লাখ মানুষ ঢাকায় আসলো, আমাদের ডাকে তো আসেনি। তাদের এই ডাকের মধ্যে কি ছিল? এই ডাকের মধ্যে এমন একটা কিছু ছিল যেটা আমাদের ডাকে ছিল না। এটাই সত্যি। আমি এ ব্যাপারে বিস্তারিত কথা বলতে পারবো না, কারণ হাতে তত সবাই নেই। বোধহয় মিনিট 10 আছে, তার মধ্যে বাকিটা আমাকে শেষ করতে হবে, মূল বিষয়ের মধ্যে যেতে হবে। সাথীরা, বন্ধুরা, এত বড় একটা আন্দোলন যে হয়ে গেল, যেরকম করে সভার সভাপতি বললেন না, কখনো ক্ষমতার মুখোমুখি চ্যালেঞ্জ যেত দাঁড়িয়ে, হয় তুই না হলে আমি। লড়াইটা হতো, জীবন যেত, তারপরে যা হওয়ার তাই হতো। আমরা সেটা করতে পারিনি। যেটাই হোক, আমরা বিজয় অর্জন করেছি, তা ঠিক। এই বিজয় একা শিক্ষার্থীদের নয়। মানে আমি যদি এরকম করে বলি, কাউকে ছোট করবার জন্য বলছি না। আমার বাড়ি বগুড়া, আমি গেছি, 11 জন মানুষ মারা গেছে সেখানে। তাদের কবরে কবরে যতদূর যেতে পেরেছি সেগুলো গেছি। একজন মাত্র ছাত্র মারা গেছে, আর বাকি সব দিনমজুর, রিক্সা চালক, দর্জি শ্রমিক, মেহনতি মানুষ। একটা কবরে আমি গেছি, সেটা একটা বাড়ি যেরকম ব্যাকইয়ার্ড থাকে না পেছনের দিক, সেটা পার হয়ে 3টা অন্তত পক্ষে টয়লেট পার হয়ে তারপরে সেখানে গেছি। আমি যখন পতাকা লাগাচ্ছি, কবরের সাথে ফুল দিচ্ছি, তখন বারে বারে ভাবছি এরকম একটা জায়গায় কেন। জিজ্ঞেস করলাম, তার স্ত্রী দাঁড়িয়ে আছেন, তার সন্তান দাঁড়িয়ে আছেন, অধবদন কথা বলছেন না। এলাকার মানুষ বললো, ওই যে মারা গেছে, লাশ আটবার পরে ওর দাফন করবো কোথায়? ওর তো কোনো মাটি নেই। এই এত বড় পৃথিবীতে তার লাশ দাফন করবার মাটি নেই, এইরকম মানুষ বেশি। আবার আমি যদি এরকম করে বলি, এই যে শিক্ষার্থীদের বিজয়, এত বড় কথাবার্তা বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কজন মারা গেছে? শিক্ষার্থী মারা গেছে। একটা সময় যখন আন্দোলনের পরে রীতিমতো হামলা চালাচ্ছে আওয়ামী ছাত্রলীগ, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়, সমস্ত বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো নেমেছে, তাই আন্দোলনের শক্তি পেয়েছে এবং তারা লড়াই করে জিতেছে। আমি আবার বলি, এই আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা প্রথম পর্যায়ে পার হয়েছি। তখন পর্যন্ত তারা নতুন করে ক্ষমতা গঠন, আবার কিরকম করে দেশ গঠন করা হবে, এগুলো কিছু বলেনি। ওদের মধ্যে আইডিয়া ছিল না, কিন্তু প্রথম পর্যায়ের বিজয় হয়ে গেছে। এখন কি আমরা শুধু তো স্বৈরাচার উৎখাত হয়ে যাক সেই লড়াই করিনি। আমরা বলেছি আমরা সরকার ও দেশ বদলাবার লড়াই করছি, আমরা সরকার ও প্রশাসন বদলাবার লড়াই করছি, আমরা সরকার ও সমাজ বদলাবার লড়াই করছি। সরকার বদলেছে, এখন পরের কাজটা করতে হবে। কিভাবে করবে? লক্ষ্য কি? আমরা যে যুব সমাজ বললো, ছাত্র সমাজ বললো, নতুন বাংলাদেশ গড়তে চাই। দেখেন, আমাদের কেউ বলি গণতান্ত্রিক দেশ, কেউ বলি মানবিক দেশ, কেউ বলি কল্যাণকর রাষ্ট্র, এক একজন এক একভাবে বলি এই আমাদের লক্ষ্য। কিন্তু ওরা যখন বললো নতুন বাংলাদেশ চাই, সমগ্র জাতি আজকে বলছে আমরা নতুন বাংলাদেশ চাই। কিন্তু সেই নতুন বাংলাদেশ মানে কি? ওই কল্যাণকর রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র, মানবিক রাষ্ট্র, যত সুন্দর রাষ্ট্র হতে পারে, যেই রাষ্ট্রে নিজে বেঁচে থেকে জীবনযাপন করে আরাম পাবো, স্বস্তি পাবো, ভালো লাগবে, সেই রকম একটা দেশ। আর সেই রকম দেশ গড়বার পথে বাধা কি ছিল? স্বৈরাচার, যারা মানুষকে কথা বলতে দিত না, ভোটের অধিকার দিত না, গণতন্ত্র শেষ করে দিয়েছিল। আজকে যদি সেই রাষ্ট্র গঠন করতে চাই, তাহলে সেই রকম একটা গণতান্ত্রিক ব্যবস্থা লাগবে। আর সেই গণতান্ত্রিক ব্যবস্থার জন্য নিশ্চয়ই নির্বাচন ব্যবস্থা লাগবে, যেই নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হবে, যেটা প্রশ্নবিদ্ধ হবে না কোনো সময়। আচ্ছা বলেন তো, কি হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না? গত দুটো নির্বাচন যদি দেখেন, তার সেই নির্বাচনে সবচেয়ে বড় ভোট ডাকাতি চুরি কে করেছে? পুলিশ। পুরা ভোটটাকে খেয়ে ফেলেছে পুলিশ। জনগণকে কথা বলতে দেয়নি পুলিশ। সেই পুলিশ এখন কোথায়? জনগণের আক্রোশের সামনে দাঁড়িয়ে এখন তারা থানায় বসতে ভয় পায়।
আপনি থানার কাছে গিয়ে কোনো কমপ্লেন নিয়ে যান, কোনো জিডি করতে চান, কোনো মামলা করতে চান, তারা বলবে আমরা করতে পারবো না, কোর্টে যান। কোনো তদন্তে যাবার কথা বলেন, তারা বাইরে যাবে না। থানার বাইরে গেলে নিজেদের সিকিউরিটি নেই। ভোট এই পুলিশ দিয়ে হবে? পুলিশ বদলাতে হবে, তাই তো? কিরকম বদলাবে? যদি কয়েকটা আইজি, ডিআইজি এবং বড় বড় অফিসার বদলে দেন, তাহলে কি পুলিশ বদলে যাবে? এই পুলিশ এখনো তলে তলে ঘুষ খায়। আমার কাছে শোনেন, আমি ঘটনা জানি। এখনো পর্যন্ত মনে করি যে মামলা কোর্টও নিচ্ছে না, থানার পুলিশের কাছে যায়। টাকা যদি দেন তাহলে হয়তো মামলা নেয়, এবং সেটার জন্য আমার হয়তো পার্টির কোনো নেতা ধরে তিনি আমার তাকে ব্যবস্থা করেন। এই পুলিশকে আপনার জনবান্ধব পুলিশে পরিণত করতে হবে। এই যে বিউরোক্রেসি, তারা আজকে দেখবেন ফেসবুক খুললে দেখবেন কোন কোন সেক্রেটারি কার কার সাথে ষড়যন্ত্র করছে, 2-3 মাসের মধ্যে আর একটা কাণ্ড ঘটিয়ে আবার স্বৈরাচারকে ফিরিয়ে আনবে, সেটা করছে। বিজিবির মধ্যে চলছে, সব জিনিসকে সাজাচ্ছে। আমি বলি, এখন পর্যন্ত এই সরকার কোনো সংস্কারের কাজে হাত দেয়নি তো। আইজি বলতে নতুন আইজি দিয়েছে, নাকি সংস্কার বলবেন? ডিআইজি বলতে নতুন ডিআইজি দিয়েছে, সংস্কার বলবেন? আর্মির চিফকে বলতে আর একটা আর্মি চিফ দিয়েছে, এগুলো সংস্কার নয়। আমি তো গুণগত সংস্কার চাই। আমি সেরকম একটা প্রশাসন চাই, সেরকম একটা দেশ চাই, যেই দেশ আমার, যেখানে বুক ভরে শ্বাস নিতে পারবো, চোখ খুলে দেখতে পারবো, মন ভরে কথা বলতে পারবো। সেই রকম পরিবেশ চাই, সেরকম বিধান চাই, সেই রকম প্রশাসন চাই। সেটা গড়বার জন্য কি করতে হবে? কেমন পুলিশ চান বলে, কেমন প্রশাসন চান বলেন? আমি যদি গিয়ে এই তত্ত্বাবধায়ক মাফ করবে এই অন্তর্বর্তী সরকারকে বলি, আপনারা কি সংস্কার করতে চান বলেন? আমি জানি না ডক্টর ইউনূস কেন বললেন না, আমি কেন সংস্কার করব? সংস্কারের দাবি তো আপনাদের ছিল। আপনারা 14 দফা দিয়েছিলেন, 7 দফা দিয়েছিলেন, তারপরে 41টা দল মিলে আপনারা 31 দফা দিয়েছেন। আপনারা বলেন কি সংস্কার চান, আমি সেটা করব। কি কিভাবে করবো সেটা বলবো। উনি সেটা বলেননি, কিন্তু আমাদের পক্ষ থেকে এখন পর্যন্ত সংস্কারের প্রস্তাব আমাদের আছে, কিন্তু 31 দফা সবাই মিলে। কিন্তু আমরা নতুন করে তো বলছি না যে এই সংস্কার এরকম করে চাই। আমরা তাদের উপরে নির্ভর করে যদি থাকি, তো তারা বিরাট লম্বা একটা লিস্ট দেবেন। ওই যে বিলকিস বললেন একটু আগে যে মান্না ভাই কতদিন সময় দেবে। আরে সময় তো আমরা দিচ্ছি, তাকে বলছি তুমি কি সংস্কার করতে চাও। এখন সেই সংস্কারের কথা যদি বলেন, এই যে গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করছে, তারা বলছে আমাদের বেতন দেয় না, আমাদের উপরে নির্যাতন করে। তারা তাদের সংস্কার বলতে কি বোঝায়? তার চাকরির ক্ষেত্রে নিরাপত্তা, তার বেতনের নিরাপত্তা, তার একটা সুন্দর জীবন, সেই সংস্কার যদি করতে চায় কতদিন লাগবে? সমস্ত গার্মেন্টস মালিকদের ডাকবেন, বিজেপিকে ডাকবেন, বসবেন, তারপরে ঠিক করবেন। আনসার যে আন্দোলন করছে, সেই আনসারের আন্দোলন খোদ প্রধান উপদেষ্টা বলেছেন দাবিগুলো তো ঠিক, যারা নেগোসিয়েট করেছেন তারা বলেছেন সমস্ত দাবি ন্যায্য, কিন্তু সেই দাবি মানব যে তার জন্য যে ফিনান্সিয়াল ইমপ্লিকেশন, মানে যে আর্থিক ব্যাপার লাগবে, সেটার জন্য তো আমরা একা একা সিদ্ধান্ত দিতে পারবো না। ওটা সংস্কার। এই সরকার এই আনসারদের দাবি আর যত দাবির সিরিজ মাইন্ড ফলক লেগে গেছিল, ওগুলোকে মিটাবে, তবেই তো আপনি সংস্কারের কথা বলবেন, না কি বলবেন? আমি বলি, আমার প্রস্তাব হচ্ছে, আমি বলবো আমি লড়াইটা করেছিলাম এই কারণেই যে আমাকে কথা বলতে দিত না। দেশটা ধ্বংস হয়ে যাচ্ছিল, কারণ দেশে গণতন্ত্র ছিল না, কারণ দেশে নির্বাচন ব্যবস্থা শেষ করে দেওয়া হয়েছিল। আমি সেই নির্বাচন ব্যবস্থা যাতে সুষ্ঠু হয় তার গ্যারান্টি চাই। যা যা করতে হয় তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার তাই করুক। এখন কেউ যদি বলে 3 মাসের মধ্যে করতে হবে, 6 মাসের মধ্যে করতে হবে, তারা যদি বলেন আমি তো পারছি না, ওইটা যে কেয়ারটেকার সরকার ছিল এর আগে, যেটাকে 2-3 মাসের একটা টার্ম ছিল কনস্টিটিউশনের মধ্যে, সেটা 2 বছর লাগিয়ে দিয়েছিল। এখন পুরো পুলিশ ব্যবস্থা ঠিক করলে কি হবে? আপনার বিউরোক্রেসি ঠিক করতে হবে, বিজিবি ঠিক করতে হবে, একই সঙ্গে আপনার জিনিসের দামও তো কমাতে হবে, একই সঙ্গে জনগণের যতগুলো সংকট আছে সেটা ঠিক করতে হবে। আর এই যে আওয়ামী লীগ কত লক্ষ কোটি টাকা এর মধ্যে নিয়ে এসছে, এই টাকাগুলো ভোটের মধ্যে দেবে না, সেটা বন্ধ করবেন কেমনি? তারও তো ব্যবস্থা লাগবে। টোটাল প্যাকেজ বলতে হবে আপনাকে, রাজনৈতিক দলকে, এবং তার মধ্যে আমি বলি যেই দল সবচেয়ে বেশি দায়িত্বশীল মনে করে নিজেকে, তার বলতে হবে এই সংস্কার আমি চাই। আপনার যদি হিসাবে মনে হয় যে এই সংস্কার আমি 6 মাসের মধ্যে করতে পারি, বলবেন, দেখাবেন এইভাবে করতে পারি। নইলে যদি কেমন মনে করেন আমি বড় দল, আমি বলছি আমারই ক্ষমতার উপরে অধিকার আছে, এটা ঠিক। ভোট যদি হয় হয়তো আপনারাই জিতবেন, কিন্তু আজকে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলন ওই রকম ভোটের জন্য হয়নি। সেই আন্দোলনে সমাজ বদলাবার জন্য হয়েছে। সেই আন্দোলন জনগণের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, ন্যায্যতা, জনগণ কর্তৃক তাদের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা দেবার মতো একটা পরিবেশ তৈরির লড়াই করেছে। সেই লড়াইকে যদি আপনি একাত্ম হয়ে আসতে পারেন তবেই হবে। এটা তো সত্যি কথা। আমরা এই প্রজন্মের ভাষা বুঝি নাই, তাহলে 4 তারিখ পর্যন্ত আমরা বুঝতে পারলাম না কেন?
5 তারিখে যে পতন হচ্ছে দুপুরে ঘোষণার আগে পর্যন্ত আমি নির্ঘাত বলতে পারি আমরা কেউই ওরকম করে বুঝি নাই যে আজকের এই সকাল এই সরকারের জন্য শেষ সকাল হবে। কিন্তু তাই হয়েছে। এই কারণে আমার বক্তব্য হচ্ছে এখন পারলে সবাই বসে সবাই মিলে যে 41টা দল আন্দোলন করছে তারা মিলে বসেন। আজকের প্রেক্ষিতে 31 দফা মানে কত দফা, আজকের প্রেক্ষিতে সংস্কার মানে কি, আজকের প্রেক্ষিতে সুষ্ঠু নির্বাচনের জন্য এই অবশ্য করণীয় এতদিনের মধ্যে করা যাবে সেটা নিয়ে সরকারকে বলেন এই হলো আমাদের কাজ। আর নইলে আলাদা আলাদা করে যদি বলেন তাহলে একজন বলবে আমি ইসলামিক দেশ চাই, একজন বলবে সেকুলার দেশ চাই, একজন বলবে ভারতের সঙ্গে সম্পর্ক বন্ধ করো, একজন বলবে পাকিস্তানের সাথে খাতির করো। সরকার সিদ্ধান্ত নেবে কীরকম করে, শেষ পর্যন্ত সরকার একটা এলএফও দিয়ে দেবে, সেই এলএফোর মধ্যে আপনাকে ভোট করতে হবে। এগুলো হচ্ছে আপনার বিবেচনা করে বর্তমান পরিস্থিতির উপরে সঠিক একটা সিদ্ধান্ত নিতে হবে। আবেগ দিয়ে হবে না, ইমোশন দিয়ে হবে না। ওই ইমোশনের লড়াই করে জিতেছি ওই পর্যায়ে আপাতত বন্ধ করে দেশকে পুনর্গঠনের জন্য আমি মনে করি এই সুস্পষ্ট কর্মসূচির ভিত্তিতে যদি যেতে পারি। খুবই চমৎকার কথা বিএনপির মহাসচিব বলেছেন, একটা রোড ম্যাপ দিতে হবে। মানুষ হয়তো মনে করতে পারে রাজনৈতিক দলগুলোর কাছে ক্ষমতা গেলেই ওইখানে 2 নম্বর 9 নম্বর 6 নম্বর হতে থাকবে, বরঞ্চ এই সরকারই থাকবে। ওটা আমি শাহাবুদ্দিন সরকারের সময় দেখেছিলাম। কিন্তু শেষ কথা হচ্ছে রাজনীতি ছাড়া তো দেশ চলবে না, নির্বাচন তো লাগবে, জনগণের গণতান্ত্রিক প্রতিনিধি লাগবে, সংসদ লাগবে। অতএব যখন বলেন তার রোড ম্যাপ চাই সেটাকেও বিরোধিতা করছে। রোড ম্যাপ তো চাই, একে অনন্তকাল থাকবে। সংস্কার মানে কি সারা জীবন ধরে সংস্কার করবে। বাংলাদেশ কত সুন্দর হতে পারে তার কি কোনো লিমিট আছে? তো সংস্কার চলতে থাকবে, যতদিন দেশ থাকবে ততদিন সংস্কার চলবে। তার মানে ততদিন এই সরকার থাকবে সেটা তো আর হতে পারে না। অতএব একটা টার্মস অফ রেফারেন্স আছে, আমি এই পর্যন্ত চাই এখনকার এই নির্বাচন সুষ্ঠুভাবে করবার জন্য। তারপরে নতুন যারা যাবে তারা আবারও সংস্কার চালাতে থাকবে, প্রতিনিয়ত সরকার বদল হবে এবং দেশ বদলাতে থাকবে, দেশ সামনের দিকে যাবে। আমরা আশা করি আমরা সেই রকম দেশ গড়তে পারবো যেই রকম দেশ আমরা চাই। সেই জন্যে এখনকার নেতৃত্বের সেই যোগ্যতা, সেই প্রাজ্ঞতা, সেই ধৈর্য সূর্য থাকতে হবে এবং সেটা নিয়ে এগিয়ে যেতে হবে। দেশ আমাদের, আমরাই বাঁধতে পারবো। ভালো থাকবেন, খোদা হাফেজ।